দেখুন, রাজনীতির সম্ভাবনার শিল্প বলা যায় না কাল কি হবে, কিন্তু এখন অবধি যা সিচুয়েশন তাকে একটা কথা আমরা বলতে পারি যে একে একে নিভিছে দেউটি। কার দেউটি? মমতা বন্দ্যোপাধ্যায়, বা বলতে পারেন কালীঘাট তৃণমূলের দেউটি। তার কারণ এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় যারা যারা মিত্র ছিলেন সেই সব মিত্ররা বা বলা ভালো ছায়া সঙ্গীরা একে একে তারা সরে গিয়েছেন বলতে এক শিবির থেকে তারা এই মুহূর্তে সুযোগ বুঝে, সুবিধা বুঝে বা অন্য কোনো ইকুয়েশনের কথা ভেবে অন্য শিবিরে গিয়েছেন। কে আসল শিবির কে নকল শিবির জানা যায়নি, কিন্তু সাম্প্রতিকতম উদাহরণ হচ্ছে তার অন্যতম ছায়াসঙ্গী মদন মিত্র। তিনি এই মুহূর্তে আজ কিছুক্ষণ আগেই আপনাদের সেই ছবি দেখিয়েছি, বিধানসভায় গিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের যে শিবির, এখনো পর্যন্ত যে শিবিরকে ঋত শিবির বলে ডাকা হচ্ছে, সেই ঋতব্রত শিবিরে তিনি এক প্রকার তাদের সঙ্গে মিত্রতা করেছেন। ফলে এই মুহূর্তে প্রশ্ন তাহলে কি দীর্ঘদিনের যার সঙ্গী তিনি ছিলেন সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি মিত্রতা কাটালেন, নাকি এক্ষেত্রে তিনি বেরিয়ে বারবার বলেছেন যে ইডিকে হ্যান্ডেল করা যায় হয়তো, কারণ ইডি জিজ্ঞাসাবাদ করে, কিন্তু এবিকে হ্যান্ডেল করা যায় না। এটা মদন মিত্র আজকে বলেছেন। তিনি বলেছেন যে ইডির থেকেও এবি, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়তো তিনি বলতে চেয়েছেন অ্যাব্রিভিয়েশন, সেইটা আরও বেশি ভয়ঙ্কর তিনি আজকে উল্লেখ করেছেন। তবে এই মুহূর্তে যদি ওয়ান লাইনার করি তাহলে আরও একটা দেউটি মমতা বন্দ্যোপাধ্যায় নিভিল, এবং সেটি হলো মদন মিত্র। মদন মিত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়লেন শেষমেশ। এত দশকের পর দশকের ছায়া সঙ্গী, অনেক লড়াইয়ের সাক্ষী। 21শে জুলাই ছায়া সঙ্গী মানে উনি এগিয়ে যেতেন, ওর ছায়াটাকে আমি ফলো করতাম, কিন্তু পার্শ্ব সঙ্গী নয়। লোকে ভাবতো পালা বদলের পর বিধানসভায় অর্জুন সিং বলেছিলেন যে মদন মিত্র যে কোনো মুহূর্তে তাদের দিকে চলে আসবেন, অথচ নতুন সরকার গঠনের 2 মাস পর শিবির বদলে ঋতব্রত তৃণমূলে ভিড়লেন মমতার একদা ছায়া সঙ্গী এবং তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা সদস্য মদন মিত্র। সেদিন ঠিক কি বলেছিলেন অর্জুন সিং, শোনাই। যে কোনো মুহূর্তে আমার সঙ্গে চলে আসবে মদন দা, যে কোনো মুহূর্তে আমাদের সঙ্গে চলে আসবে, চিন্তা নেই। কি দাদা? ও লাভলি। অর্জুন সিং এর বক্তব্য আপনাদেরকে শোনালাম। এই মদন মিত্রের শিবির বদল নিয়ে কুণালকে কিন্তু দাগলেন অর্জুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কেউ থাকবেন না, কুণাল ঘোষকে মহাভারতের শকুনের সঙ্গে তুলনা অর্জুনের। মমতার শিবিরে থেকে কালীঘাট তৃণমূলকে শেষ করার শপথ নিয়েছেন কুণাল ঘোষই আসল নাটের গুরু। আমি মজা নিচ্ছি, খোঁচা পরিবহন মন্ত্রী। চলে গেল ঋতব্রতদের শিবিরে মৌদাজির হাত ধরে। মদন দাকে গলা জড়িয়ে বলিনি, আমি বলে ও লাভলি। মদন মিত্র একটা জোকার আছে, জোকার দেখে একটু মজা নিতে হয়নি। ওই মমতাজিকে ছেড়ে ঋতব চলে গেল। আরে মমতা ব্যানার্জির সঙ্গে কেউ থাকবে না। আর ওই যে আছে না কুণাল, শকুনি মামা, ও তো শপথ নিয়েছে এদেরকে শেষ করবে। ও আস্তে আস্তে নিজে ওখানে থেকে সবাইকে আস্তে আস্তে ওখান থেকে তাড়াচ্ছে। ওই হলো আসল নাটক গুরু। মদন মিত্রকে নোটিশ দিল ইডি, তারপরে দেখা গেল সন্ধ্যেবেলা চলে গেল ঋতব্রতদের। তো ও কি ভাবছে ঋতব্রতর কাছে গেলে ইডি ওকে ধরবে না? ওসব করছে না, ইডি ওকে ধরবে। ও অনেক 2 নম্বরই করেছে। এই মদনদাজি চলে গেল, এটা আপনার চোখে কি দেখবেন? আপনি কি বলবেন? আমি মজা নিচ্ছি, আমার আবার কি আছে। ও লাভলি। কিন্তু এই মুহূর্তে যখন মদন মিত্র কালীঘাট তৃণমূলের হাত ছাড়লেন বলে এই মুহূর্তে একেবারে সাজো রব, সেই সময়টা একবার ভাবুন। সেই সময়টা কিন্তু 21শে জুলাইয়ের একদম প্রাক্কালে। আর 21শে জুলাই তৃণমূল কংগ্রেস নামক রাজনৈতিক দলের কাছে কতটা পালনের, কতটা উপলক্ষ, কতটা উদযাপন, সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। কিন্তু এবছর 21শে জুলাইয়ের রং একেবারেই আলাদা, অনেকটাই ফিকে। কারা 21শে জুলাই পালন করবেন, কিভাবে পালন করবে তা নিয়ে নানা রকম দোলাচল আছে, আপনারা জানেন। কিন্তু 21শে জুলাইয়ের আগে কালীঘাট তৃণমূলে একটা বড় ধাক্কা, একথা বলতে অন্ততপক্ষে আমাদের কোনো দ্বিধা নেই। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়েছেন তৃণমূলের প্রতিষ্ঠাতা সদস্য তথা কামারহাটির বিধায়ক মদন মিত্র। বিধানসভার বিরোধী দলনেতার ঘরে বৈঠক করতে করতে তৃণমূলের সাংগঠনিক সব পদ থেকে ইস্তফা দিয়েছেন মদন মিত্র। ফলে 21শে জুলাইয়ের আগে তৃণমূলের কাছে, বিশেষ করে কালীঘাট তৃণমূল শিবিরের কাছে এক বড় ধাক্কা তো বটেই। আমি তৃণমূল ছেড়ে যাইনি, তৃণমূলে ছিলাম, তৃণমূলেই আছে। যতগুলো ছেড়েছি সব পোস্টগুলোই তৃণমূলের।
আবার এখানে এসে দাঁড়ালাম, এটাও তৃণমূলের অবস্থা যদি এখনই হাল ধরা না যায় তাহলে ভবিষ্যতে কোনোদিন বিজেপিকে হারানো যাবে না। ওই অভিষেক ব্যানার্জিকে দিয়ে বিজেপিকে হারানো যাবে না। হিটলারি কায়দায় প্লেন থেকে নেবে, কোমরে হাত দিয়ে 4 তারিখ দেখে নেবো হুইসেল বাজবে, এসব করে হবে না। মানুষের কাছে যেতে হবে। একটু আমায় শিখিয়ে দাও, আমি যাচ্ছি। নতুন স্টিয়ারিং এ হাত হ্যাঁ, নতুন স্টিয়ারিং। কি বলবেন মদন দা, আজকে কি বলবেন, কি করবেন? একটু আমায় শিখিয়ে দাও, আমি যাচ্ছি। নতুন স্টিয়ারিং এ হাত হ্যাঁ, নতুন স্টিয়ারিং। কি বলবেন মদন দা, আজকে কি বলবেন, কি করবেন? একটু আমায় শিখিয়ে দাও, আমি যাচ্ছি। নতুন স্টিয়ারিং এ হাত হ্যাঁ, নতুন স্টিয়ারিং। যে ছবিটা আজকে আমরা দেখলাম যে মমতা শিবির ছেড়েই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একেবারে নিশানা করলেন মদন মিত্র। স্পষ্ট বললেন যে অভিষেকের জন্যই নৌকা ডুবেছে, অভিষেকের জন্যই গোটা দল ধ্বংস হয়েছে, দল সকলের জন্য, কোনো একজনের জন্য নয়। তো মদন মিত্রের ममता बनर्जी हम लोग का सबका लीडर थे, अभी भी है, उनका फोटो मेरा दिल में है। लेकिन हम लोग अभिषेक बनर्जी को बताए थे कि आप कुछ दिन के लिए आप छोड़ दीजिए, 6 महीने छोड़ दीजिए, 1 साल छोड़ दीजिए, हम लोग को पार्टी तो बनाने दीजिए और उसके बाद आप आके अपना सीट ले लीजिए। लेकिन उन्होंने इनकार कर दिया। उन्होंने बोला नहीं, हम पार्टी नहीं छोड़ेंगे। पार्टी डूब जा रहा है, नाव डूब गया है, करोड़ों आदमी मर रहे हैं, फिर भी एक आदमी के लिए पार्टी ये मान नहीं पड़ा कि नहीं, सबको मरने दीजिए लेकिन अभिषेक को बचाना है। ये बड़ी दुख की बात है। का जो लड़ाई है हमारा कलेक्टिव का वही लड़ाई है कि इंडिविजुअल कल्ट फैसिस्ट रुझान के खिलाफ, तानाशाही के खिलाफ, लाल आंख दिखाने के खिलाफ कलेक्टिव का लड़ाई चलता रहेगा। अभी और कैसे कितने लीडर्स है जो कि इस तरह से नाराज है और आपकी साइड आना चाहते हैं? ये तो कल बता पाएंगे, आज नहीं। एक तो बेरिए गए मिले रहे हैं टीएमसी के, ममता बनर्जी के काफी खास रहे वो, लेकिन आज वो कैंप छोड़कर आप लोगों के कैंप में आ गए। नाराजगी वही अभिषेक बनर्जी बता रहे हैं। देखिए, अभिषेक बनर्जी का नाराजगी सभी बता रहे हैं, यही तो कारण है। तृणमूल कांग्रेस डूबने का यही कारण है और हम लोग तृणमूल कांग्रेस को फिर से खड़ा करने की कोशिश कर रहे हैं। और इस कोशिश में जो लोग पुराने नेतृत्व है वो लोग ये समझ रहे हैं कि तृणमूल कांग्रेस को खड़ा करना जरूरी है, कर्मीगण के साथ खड़ा होना जरूरी है, उनको सपोर्ट देना जरूरी है। इसीलिए सब एक एक करके हम लोग के साथ जोगाजोग कर रहे हैं और एक टीम में रह के एक साथ लड़ने का सोच रहे हैं। ऐसा अजीब नहीं लग रहा है कि सबको रियलाइज हो जा रहा है बट ममता बनर्जी को ये रियलाइज नहीं हो रहा है? अभिषेक बनर्जी को छोड़ के वो कुछ सोच नहीं पा रही है, यही समस्या है। थोड़ा आँख खोले तो दुनिया दिखे। अक्सर होता है, एक नैतिक जिम्मेदारी होती है, अभिषेक का भी तो ये जिम्मेदारी बनता है कि उन्हें भी समझ आना चाहिए ये चीज। मदन दा खुद ही बोले कि वो बोले थे कि अभिषेक बनर्जी को अभी स्टेप डाउन करके दल संभालने का मौका जो लीडरशिप है सीनियर उनको दिया जाए, बट लेकिन वो नहीं सुना, वो अड़े हुए हैं। মমতা শিবির ছেড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন মদন মিত্র। পরিষ্কার সে স্পষ্ট করে জানিয়েছেন তিনি, এবং একটু আগে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা তারাও স্পষ্ট করলেন যে তৃণমূল কংগ্রেস ভাঙার পেছনে যদি কারোর হাত থাকে তাহলে সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্যই আজকে তৃণমূল কংগ্রেসের এই হাল, এই দুর্দশা। এবং মদন মিত্র পরিষ্কার করে যে কথাটা বলেছেন,
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন। একই সঙ্গে তিনি এটাও বলেছেন যে ইডি প্রসঙ্গ যখন আসছে, অর্থাৎ তার স্ত্রী এবং 2 ছেলেকে যখন ইডির তলব, তারপরেই তিনি ঋত শিবিরে যোগদান করেছেন, যার ফলে অনেকেই এর সঙ্গে একটা যোগসূত্র খোঁজার চেষ্টা করছেন। তাতেও মদন মিত্র স্পষ্ট বলেছেন যে ইডিকে কি ভয় পাবো, ইডির ভয়ের থেকে তিনি এবিকে বেশি ভয় পেতেন, এই কথাটাও স্পষ্ট করে বলেছেন মদন মিত্র। আমি ভয়ে যোগাযোগ করলাম। একটু এদিকে তাকান। আমার তো ইডির থেকে ভয় ছিল এবি বেশি। ইডি ধরলে তবু কথা বলে জিজ্ঞেস করবে, ওখানে এবি কখন কোথায় তাড়িয়ে দেবে, কি করে দেবে ভগবান জানে। আর আমি ইডিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জীবনে যাইনি। আমি 27 মাস জেলে ছিলাম, পার্টির বিরুদ্ধে বলিনি, সমস্ত রকম সহযোগিতা করব, যা বলবে তাই করব। প্রমাণ করুন যে মদন মিত্র টাকা নিয়ে চাকরি দিয়েছে, মদন মিত্র গয়না নিয়ে চাকরি দিয়েছে। তা কাজ করুন না, এটা প্রমাণ না করে একটা গণভোট করে দিন না বাংলায়। একটা কথা কেন বলছি না যে দিদির আশকারা ছাড়া, যাকে আমরা আশকারা, দিদির প্রশ্রয় ছাড়া তার ভাইপো খোকাবাবু সে কি এগুলো করার সাহস পেত? তাই তাদের দলের নেতা যেটা বলছে সেটা আংশিক সত্য, সম্পূর্ণ সত্য নয়। কারণ বাংলার মুখ্যমন্ত্রী সেদিন যিনি ছিলেন, তৃণমূল নেত্রী আজও যিনি আছেন, মমতা ব্যানার্জির কি করব না করব সবটাই একটা গণতান্ত্রিক পরিসরে, একনায়কতন্ত্রে যেরকম হয় সেরকম নয়, ফ্যাসিবাদে যেরকম হয় সেরকম নয়, আধিপত্যবাদে যেরকম হয় সেরকম নয়, গণতন্ত্রে যে হওয়ার কথা সেই কালেকটিভের অংশ হিসেবেই আজকের আলোচনা। আজকে হাইকোর্টের মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে যে হাইকোর্টে মামলা ছিল তাতে বলা হয়েছে যে বিড়লা প্ল্যানেটোরিয়ামের পাশে একটা নির্দিষ্ট সংখ্যক লোক নিয়ে 2,500-এর বেশি না, মহামান্য হাইকোর্ট কার্যত কাদের সাপে বড় হলো, মানে মমতা বন্দ্যোপাধ্যায় মানে মহামান্য হাইকোর্টের রায়, নিশ্চয়ই মহামান্য হাইকোর্টের রায়ের পর কেউ কেউ স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। কেন 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 সেটা আমি এটুকুই বললাম। আমি মহামান্য হাইকোর্টের রায় নিয়ে ইন্টারপ্রিটেশনে যাব না, আমার সে যোগ্যতা নেই। তবে ওই বললাম যে মহামান্য হাইকোর্টের রায় নিশ্চিতভাবে কারুর জন্য স্বস্তিদায়ক। মমতা বন্দ্যোপাধ্যায় আরো বেশি নিঃসঙ্গ হলেন মদন মিত্রের মতো দীর্ঘদিনের তার সঙ্গী। দেখুন, ইন্ডিভিজুয়াল কাল্টের বিরুদ্ধে কালেকটিভের লড়াই, একই কথা বারবার বলেছি। তো গণতন্ত্রের, দেখুন গণতন্ত্রে গণতন্ত্র হচ্ছে ডায়ালগ নির্ভর, আর একনায়কতন্ত্র হচ্ছে মনোলগ। তো এই লড়াই হচ্ছে ইন্ডিভিজুয়াল কাল্টের বিরুদ্ধে আমাদের কালেকটিভের লড়াই, আসলে মনোলগের বিরুদ্ধে ডায়ালগের লড়াই। এখানেও ডায়ালগের মধ্যেই আমরা যাচ্ছি। কালীঘাট তৃণমূলের তরফ থেকে একটা প্রশ্ন, সেটা হচ্ছে গতকাল গত পরশুদিনকে মদন মিত্রের বাড়িতে সিবিআই ইডি রেড করেছে, তার স্ত্রীকে ডেকেছেন, তারপরেই তার মনে হলো যে ওই তৃণমূলটা ভালো না। অনুব্রত মণ্ডলের ক্ষেত্রেও একটা মামলা সামনে এসেছে, ইটভাটার মামলা, তারপরেও তার মনে হলো। এটা কি কোথাও আপনার মনে হচ্ছে যে এরা এই কারণে আপনাদের কাছে? না, এরা কালেকটিভের যে লড়াই, সেই লড়াইকে শক্তিশালী করছেন। ইন্ডিভিজুয়াল কাল্টের বিরুদ্ধে কালেকটিভের লড়াই শক্তিশালী করার জন্য তারা যে সিদ্ধান্ত নিয়েছেন, আমরা সেই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। তৃণমূলের মধ্যে একটা মুসল পর্ব চলছে, এটা দেখতে পাচ্ছি। তবে তৃণমূল নামক দলটি না থাকাই উচিত। সমাজের যদি কেউ কল্যাণ চায়, পশ্চিমবাংলার কেউ কল্যাণ চায়, তাহলে তৃণমূল নামক দলটা থাকা উচিত নয়। যত শীঘ্রই সম্ভব উঠে যায় তত মঙ্গল।